আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেককে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি আমি মিরাজ। আমরা আজকে তোমাদের ক্লাস 8 এই বইটার চ্যাপ্টার বিজ্ঞান বইয়ের চ্যাপ্টার 2 জীবের বৃদ্ধি ও বংশগতি নিয়ে আলোচনা করব। এটা পর্ব 1। এটার আরো একটা পর্ব আসবে, পর্ব 2। তো আহ, ধরো তুমি বিজ্ঞানটা পড়বা, তোমার বিজ্ঞানটা অবশ্যই পড়ার জন্য একটু বিস্তারিত জ্ঞান থাকা উচিত, রাখা উচিত। সেই লক্ষ্যে আমি তোমাদের সামনে দাঁড়াইলাম এই চ্যাপ্টারটা নিয়ে। তো তোমরা যারা 9 10 ওইটা সায়েন্সটা নিতে চাও, ওদের জন্য অবশ্যই বিজ্ঞান বইটা খুব 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 গুরুত্বপূর্ণ। এবং আমি চেষ্টা করব আমার ক্ষুদ্র জ্ঞান দ্বারা তোমাদের যত বিস্তারিত পড়াইতে পারি পড়াবো। ঠিক আছে? আমার জন্য শুধু একটু দোয়া করে তোমরা। তো এই যে জীবের বৃদ্ধি ও বংশগতি, আমরা যখন এই অধ্যায়টা পড়তে চাই বা পড়ি, তোমরা যখন পড়বা আর কি, এমন কিছু কথাবার্তা পাইবা যে কথাবার্তাগুলা আহ, তোমাদের জন্য একেবারে নতুন। ঠিক আছে? যেমন ধরো এখানে আমি বলবো হচ্ছে মাতৃকোষ নিয়ে কথা বলবো। এখানে আমি কথা বলবো হচ্ছে আহ অপত্য কোষ। আমি এখানে কথা বলবো হ্যাপ্লয়েড নিয়ে। আমি এখানে কথা বলবো ডিপ্লয়েড নিয়ে। তোমাদের যে ক্লাস 8 এর বিজ্ঞান বইটা না, এই বিজ্ঞান বইটা মূলত 3টা ভাগে ভাগ করা হয়েছে। ক্লাস 9 যারা সায়েন্স ডিপার্টমেন্টে নেয় তাদের জন্য আর কি, মানে ওইখানে গিয়া 4টা সায়েন্সের বই থাকে, এর মধ্যে বিজ্ঞান যে থিওরিক্যাল যে বিষয় 3টা আছে। একটা হচ্ছে ফিজিক্স, আমি শর্ট ফর্মে লিখতেছি তাড়াতাড়ি, বায়োলজি, আর একটা হচ্ছে কেমিস্ট্রি। এই যে চ্যাপ্টার 2, এক থেকে সম্ভবত তোমাদের চ্যাপ্টার 5 এটা বায়োলজির মধ্যে পড়ছে। আমি চ্যাপ্টার 1 নিয়ে একদম পরে, অনেক পরে ভিডিওটা বানাবো। তো আগে এই চ্যাপ্টারটা দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায় তোমাদের জন্য। ঠিক আছে? তো এটা হচ্ছে বায়োলজির অন্তর্ভুক্ত। এবার যে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে আমি ওগুলো আগে নিয়ে আগে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। প্রথমে আসো, জীবের বৃদ্ধি ও বংশগতিতে আমাদের প্রথম যে জিনিসটা নিয়ে একটু জানা দরকার, সেটা হচ্ছে সেল বা কোষ। ঠিক আছে? এই সেল বা কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠন ও কার্যকরী একককে বলা হচ্ছে কোষ, বা জীবদেহ গঠন ও কাজের একককে বলা হচ্ছে কি কোষ। এখন কোষ কাজের ভিত্তিতে অনেক প্রকার হইতে পারে। তারপরে তোমার নিউক্লিয়াসের ভিত্তিতে প্রকারভেদ আছে। তোমরা 9 10 উঠলে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 3 গেলে এই বিষয়গুলো জানতে পারবা। আমি এখানে একটু ছোট পরিসরে কথাবার্তা বলবো আর কি, তোমাদের ক্লাস 8 এর জন্য যতটুকু দরকার ততটুকু বলবো। তো এখানে ধরো আহ আদি কোষ, প্রকৃত কোষ, এগুলো হচ্ছে নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে। এই কোষ দুই প্রকার আছে। এখন প্রথমত যদি আমি একটা কোষের কথা চিন্তা করতে চাই, ধরো একটা কোষ, কথার কথা কি এখন এটা একটা কোষ। একটা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস। এটা আমি ধরলাম কি নিউক্লিয়াসটা। এখন এই নিউক্লিয়াসের সাথে আরো অনেক কিছু অনেক কিছু থাকে। মাইক্রোকন্ড্রিয়া থাকে, প্রোটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম থাকে, প্লাস্টিড থাকে, কোষ গহ্বর থাকে, তারপরে হচ্ছে উম আচ্ছা, আপাতত এগুলি মনে রাখো, এগুলো থাকে। এবার মাঝখানে যে থাকে না, আমরা তারা বলতেছি হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস শব্দটা তোমরা আরেকবার পাইবা যখন আমরা রসায়নের টপিক টুক পড়তে যাব, নিউক্লিয়াস। আর এই যে যে কোষের মতো যেগুলো দেখা যায়, এদেরকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। আমি তোমাদের একটু আগে আগে এগুলোর সাথে পরিচয় করাই দিচ্ছি, কারণ এগুলো সম্পর্কে আমাদের জানাটা খুব দরকার। তাইলে কোষের কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর বাইরে যে দানাদার বা জেলির মতো, আচ্ছা প্লাজম। এই প্লাজম শব্দটা তোমরা সমগ্র বায়োলজিতে যতবার পাইবা মাথায় রাখবা, প্লাজম মানে হচ্ছে জেলির মতো বা নরম বা তরল অংশ। সাইটো, সাইটো হচ্ছে কোষ। সাইটো কি? সাইটোকার। এই সাইটো হচ্ছে কোষের। সাইটো বলতে কি বোঝাচ্ছে? কোষ বোঝাচ্ছে। প্লাজম মানে কি?
তরল। কোষের তরল যে পদার্থ তাকে বলা হচ্ছে সাইটোপ্লাজম। ক্লিয়ার? আর এই যে বাহিরে একটা তোমার থাকে আহ কি থাকে জানি, ভুলে গেলাম, প্রোটোপ্লাজম থাকে বাইরে। কোষ প্রাচীরের মধ্যে বা কোষ প্রাচীর সংলগ্ন তোমার থাকে প্রোটোপ্লাজম থাকে। ক্লিয়ার? এত একটু মাথায় রেখো। এইবার এই যে কোষের বিভাজন হয়, এই বিভাজনকে আমরা বলতেছি ডিভিশন। বিভাজন কেন হয়? কোষে যদি বিভাজন না হয় তাহলে উদ্ভিদ বড় হবে না, প্রাণীকুল বড় হবে না। সারা জীবন প্রাণী এবং উদ্ভিদকুল একটা মাত্র জায়গাতে সীমাবদ্ধ থাকবে। তারা যেন সীমাবদ্ধ না থাকে তার জন্য এই কোষ বিভাজনটা হয়ে থাকে। কোষ বিভাজন কাকে বলে? সংজ্ঞাটা খুবই সিম্পলি যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি যে মাতৃকোষ থেকে অপত্য কোষ তৈরির যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে কোষ বিভাজন। যদি আমরা এই কথাটুকু আরো সহজভাবে বলতে যাই, একটা কোষ থেকে একাধিক কোষ সৃষ্টির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনটা ক্লিয়ার? ক্লিয়ার। এইবার এই কোষ বিভাজনের মধ্যে নর্মালি তিনটা বিভাজন ঘটে। নর্মালি আমি এটা মুছি, একটু পরে আমাদের এটা লাগবে। আল্লাহু আকবার। আচ্ছা, তো কোষ বিভাজন, তাহলে কোষ বিভাজন আমরা তিনটা ভাগে ভাগ করতেছি। ভাগ এক, এমাইটোসিস। এটার নাম কি? এমাইটোসিস। এই এমাইটোসিস কোষ বিভাজনকে বলা হয় ডাইরেক্ট সেল ডিভিশন। ডাইরেক্ট সেল ডিভিশন বা প্রত্যক্ষ প্রত্যক্ষ কোষ বিভাজন। তারপরে হচ্ছে মাইটোসিস। তারপরে কি? তারপরে হচ্ছে মাইটোসিস। মাইটোসিসটিকে বলা হয় যে ইনডাইরেক্ট সেল ডিভিশন বা পরোক্ষ বা সমীকরণিক সমীকরণিক সেল ডিভিশন। এরপরে হচ্ছে মিওসিস বা মায়োসিস, যে যেটা বলতে পারে। মিওসিস, মিওসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। মিওসিসকে কি বলা হয়? হ্রাসমূলক বিভাজন। এই হচ্ছে আমাদের এই তিনটা কোষ বিভাজন: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। সমগ্র ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীর দেহে, এটার ইংরেজি হচ্ছে রিডাকশনাল সেল ডিভিশন। ঠিক আছে? সমগ্র ক্ষুদ্র এককোষী, আচ্ছা এককোষী বহুকোষী একটু বলি। যে সমস্ত জীব একটা মাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হয় এককোষী জীব। যে সমস্ত জীব অনেকগুলো কোষ দ্বারা গঠিত তাদেরকে বলা হচ্ছে বহুকোষী জীব। এবার যে সমস্ত কোষ এককোষী তারা মূলত হয় কি ক্ষুদ্র প্রজাতি বা নিম্ন শ্রেণীর প্রাণী বা নিম্ন শ্রেণীর উদ্ভিদ। আর আমরা মানুষরা তারা হচ্ছে উন্নত প্রজাতির প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে উন্নত প্রজাতির উদ্ভিদ। এই অ্যামাইটোসিসটা যেভাবে ঘটে, আমি একটু প্রথমে অ্যামাইটোসিসটারে এক্সপ্লেন করি, একটু খেয়াল করো। ধরো এই একটা কোষ, কোষের পরে যদি এটা একটু উম, আচ্ছা, তারপরে সেখান থেকে হবে
এখানে আলাদা নিউক্লিয়াস, এখানে আলাদা নিউক্লিয়াস। খেয়াল করো, এটা একটা কোষ। এই পর্যায়টা আমরা দেখালাম যে সে ভাঙতেছে, ভাঙার পরে এটা হয়ে গেছে। এই অ্যামাইটোসিস হয় কি, একদম সবচেয়ে কম সময় অ্যামাইটোসিস সেল ডিভিশন হয়, সবচেয়ে কম সময়। সবচেয়ে বেশি সময় নয় এই মিউসিস। মিউসিস হচ্ছে একটা লংগেস্ট প্রসেস। এই মিউসিসটা, মিউসিসের ধাপ হচ্ছে দুইটা মূলত, মিউসিস 1, মিউসিস 2। এই মিউসিস 1 আর 2 এর মধ্যে আরো অনেক তোমার বিভাজন আছে বা পর্যায় বা ধাপগুলো আছে, তোমরা বড় ক্লাসে শিখবে এগুলা। সবচেয়ে কম সময় যে নেয় সে হচ্ছে অ্যামাইটোসিস, আমরা যাকে বলছি প্রত্যক্ষ। এরপরে ইমিডিয়েট, তারপরে যে একটু বেশি সময় নেয় সে হচ্ছে মাইটোসিস। মাইটোসিস থেকে আরো লংগেস্ট একটা প্রসেসে অনেক বেশি সময় নিয়ে যে সেল ডিভিশন করে, তার নাম হচ্ছে মিউসিস। ওকে, এবার দেখো, একটা কোষ থেকে দুইটা কোষ হয়েছে। একটা কোষ থেকে কয়টা হয়েছে? দুইটা। একটা কোষ থেকে দুইটা কোষ তৈরির যে প্রক্রিয়া, সেটা হচ্ছে এই অ্যামাইটোসিসের। আমি এবার একটু মিউসিস নিয়ে আলোচনা করি। এটা গেল অ্যামাইটোসিস। মিউসিসটা একটু খেয়াল করো। তোমাদের এবার জানতে হবে একটা বিষয়, সেটা হচ্ছে ক্রোমোজোম। ভালো করে বুঝো। জীবদেহের গঠন, জীবের কাজের উপর ভিত্তি করে কোষ দুই ধরনের। একটা হচ্ছে দেহকোষ, যাকে বলা হয় সোমাটিক সেল। আরেকটা হচ্ছে আহ, জনন কোষ, রিপ্রোডাক্টিভ সেল, জনন কোষ। এই দুটো কোষ আছে। এখন দেহকোষ এবং জনন কোষ, এই দুটো কোষ মিলে জিলা মোট 46টা ক্রোমোজোম আছে। কয়টা? 46টা। এই ক্রোমোজোম কই থাকে? এই যে আমি নিউক্লিয়াসের কথা বললাম, মাঝখানে একটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মতো থাকে। ঠিক আছে? মানব দেহে যতগুলা নিউক্লিয়াস আছে ততগুলাই, মানব দেহে যতগুলো কোষ আছে প্রত্যেকটা কোষে নিউক্লিয়াস আছে এক্সেপ্ট লোহিত রক্তকণিকা। তাহলে কোন রক্তকণিকায় বা কোথায় তোমার নাই, নিউক্লিয়াস নাই? লোহিত রক্ত কণিকাতে, যাকে ইংরেজিতে বলা হয় রেড ব্লাড সেল। ঠিক আছে? তাহলে একমাত্র লোহিত রক্তকণিকাতে কি নেই? লোহিত রক্তকণিকাতে কোনো ধরনের নিউক্লিয়াস দেখা যায় না। গেল এটা। এবার দেহকোষ আর জননকোষ মিলে 46টা ক্রোমোজোম আছে। এতটুকু বুঝলাম। বুঝলে, যদি আমরা মানব দেহে ক্রোমোজোমের কথা বলতে চাই, যে প্রত্যেকটা মানব দেহে ক্রোমোজোম থাকে জোড়ায় জোড়ায়, এবং তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য ইউনিক। প্রত্যেকটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য কি? ইউনিক। ঠিক আছে? এন হচ্ছে তোমার ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক ক্রোমোজোম, এন, যাকে বলা হয় হ্যাপ্লয়েড। তাকে কি বলা হয়? হ্যাপ্লয়েড। আর 2n হচ্ছে ডিপ্লয়েড। 2n কি? ডিপ্লয়েড। তাহলে আমরা যখন বলবো এন, এন সংখ্যক ক্রোমোজোম আছে, তখন আমরা কি বলবো? হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে। যখন আমরা বলবো 2n, তখন বলবো কি? ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম আছে। এবার মিউসিস কোষ বিভাজনে যে কাজটা ঘটে, প্রথমে তো ধরো এই একটা থেকে দুইটা হয়। একটু বড় করে দিই। একটা থেকে প্রথমে কয়টা হয়? দুইটা হয়। তারপরে এখান থেকে আবার দুইটা করে হয়। প্রথমে থাকে হচ্ছে 46টা।
তারপরে কি হয়, এখানে গিয়া হয় 23টা, এখানে হয় 23টা। মজার বিষয়, এখান থেকে যখন আবার এই দুইটা তৈরি হয়, এখান থেকে যখন আবার এই দুইটা তৈরি হয়, তখন এদের ক্রোমোজোম সংখ্যা থাকে সমান। ক্রোমোজোম সংখ্যা কি থাকে? সমান থাকে। এখানে ধাপ দুইটা। ওই যে একটু আগে বললাম যে মিউসিসের মতো দুইটা ধাপ। এখান থেকে এই অবধি ধাপকে বলা হয় মিউসিস 1, আর এখান থেকে এই অবধি ধাপকে বলা হয় মিউসিস 2। যদি আমরা এটারে ওই যে হ্যাপ্লয়েড আর ডিপ্লয়েড আকারে প্রকাশ করতে যাই, এটা হবে 2n, এটা n, এটা n, 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 যেটা তোমাদের বইটাতে দেয়া আছে। তাইলে অ্যামাইটোসিসে কি হয়, সরি মিউসিসে কি হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। এখানে হ্রাস ঘটে। কার হ্রাস ঘটে? ক্রোমোজোম গুলোর হ্রাস ঘটে যায়। বুঝাতে পারলাম? তোমরা যখন ইন্টারমিডিয়েটে কেউ সায়েন্স ডিপার্টমেন্টে পড়বা, মিউসিস 1 আর মিউসিস 2 নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবা ইনশাআল্লাহ। তাইলে আমি আশা করি অ্যামাইটোসিস, মিউসিস এই দুইটার একটু আমি ক্লিয়ারলি বোঝাতে পারলাম। আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, আমি মাইটোসিসে যাব। যাওয়ার আগে আরো কিছু কথাবার্তা একটু আমি শিখাই দিতে চাই। আরেকটা ভিডিওতে তো ওগুলোর আলাদা করে আলোচনা করার আসলে তো সময় নাই, তাই এটাতেই বলি। কি বলো? একটু ধৈর্য ধরে ক্লাসটা করো বাবারা, ভালো লাগবে ইনশাল্লাহ। এবার আসো, আমরা একটু আগে ক্রোমোজোম নিয়ে আলোচনা করতেছিলাম। ক্রোমোজোম, ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে বংশগতির প্রধান ধারাকার বাহক, বা এক কথায় বংশগতির যে প্রধান বাহক, প্রধান বাহককে বলা হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে? ক্রোমোজোমের যদি আমরা চিত্রটা একটু সিম্পলি দেখি, এটা ক্রোমোজোম, মাঝখানে অংশকে বলা হয় সেন্ট্রোমিয়ার, এই দুইটাকে বলা হচ্ছে দুইটা বাহু, একটা হচ্ছে মুখ্য বাহু, একটা হচ্ছে গৌণ বাহু। এর মাঝখানে কিছু আহ, তোমার দানাদার পদার্থ থাকে, তাদেরকে বলা হয় সেন্ট্রোমিয়ার দানা বা ক্রোমোমিয়ার দানা। ক্রোমোমিয়ার দানা বলা হয় মূলত, ক্রোমোমিয়ার দানা, ক্রোমোমিয়ার দানা। ঠিক আছে? আচ্ছা, এত কিছু মনে রাখলো যাবো। এবার এই যে ক্রোমোজোমটা, ক্রোমোজোম দুই ধরনের। ক্রোমোজোম কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে অটোজোম, একটা কি? অটোজোম। আরেকটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবার অটোজোম হচ্ছে 22 জোড়া, অর্থাৎ 44টা। সেক্স ক্রোমোজোম হচ্ছে এক জোড়া, অর্থাৎ 2টা। সেক্স ক্রোমোজোমের মধ্যে হচ্ছে এক্স আর ওয়াই, এক্স একটা আলাদা ক্রোমোজোম, ওয়াই একটা আলাদা ক্রোমোজোম, তারা জোড়া জোড়ায় থাকে। এটা হচ্ছে ছেলের জন্য। আর মেয়ের জন্য হচ্ছে এক্স এক্স, মেয়ের জন্য কি? এক্স এক্স। ঠিক আছে? তো এই যে এদের মাধ্যমে তোমার এই সেল ডিভিশনের প্রাথমিক ধাপটা ঘটে যায়। তোমার যখন এক্স ওয়াই আর এক্স এক্স এর মধ্যে যদি একটা ক্রস ঘটে, ক্রস ঘটার ফলে সেখানে তোমার জাইগোট সৃষ্টি হয়, নিষেক ঘটে, নিষেক ঘটার ফলে জাইগোট হয়, জাইগোটের ফলে তোমার ভ্রূণ হয়, ভ্রূণ হওয়ার ফলে একটা পরিণত বাচ্চাতে বা শিশুতে, মানব শিশুতে বা যে কোনো একটা বাচ্চাতে পরিণত হয়। এবার আরেকটা জিনিস, যে পুরুষে থাকে শুক্রাণু এবং স্ত্রীতে থাকে হচ্ছে ডিম্বাণু। তাহলে স্ত্রী দেহে থাকে ডিম্বাণু এবং পুরুষের দেহে থাকে কি? শুক্রাণু। এটুকু একটু মাথায় রাখো। তোমাদের আপাতত আমার এর বাইরে না জানলেও চলবে আপাতত। যদি আমি তোমাদের, আসলে আমার কাছে মেন বইটা এসে পৌঁছায়নি, বুঝছো? আমি পিডিএফ দেখে দেখে, টপিকগুলো দেখে তোমাদের পড়াইতেছি। পিডিএফ পড়তে ভালো লাগে না। এ- এবার আসো মাইটোসিসটা, আমি এতটুকু মুছি। তাইলে মাইটোসিস, কিছু বাদ থাকলে বাবারা মনে করাই দিও।
আমি বলে দেবো না, ঠিক আছে? শেষ, ক্লাস প্রায় শেষ পর্যায়ে, পার্ট 1 মাইটোসিস। এইবার আমাদের চেনার সময় হয়েছে, একটু দেরি হইল। মাতৃকোষ, তোমরা মনে করে না আমার একটু আগে, হ্যাঁ, মাতৃকোষ আর অপত্য কোষ একটু আমরা চিনা নিই। এটা তো ভুলে গেছিলাম। মাতৃকোষকে বলা হয় মাদার সেল। কি বলা হয়? মাদার সেল। অপত্য কোষকে বলা হয় ডটার সেল। কি বলা হয়? ডটার সেল। ছেলেরা মন খারাপ করো না, কেন পুত্র সেল বলে না? কারণ পরে বলবো না, থাক, আজকে না। মাতৃকোষ, ওই যে শুরুতে আমি একটা কোষ আঁকলাম না, একদম শুরুতে, হ্যাঁ, এটা শুরুর কোষ। তারপরে এখানে একটা কোষ আঁকছিলাম না, হ্যাঁ, এরকম করে। এই কোষটা থেকে এই কোষটা তৈরি হয়েছে না? তাহলে যেহেতু এই কোষটা থেকে এটা তৈরি হয়েছে, এটাকে বলা হচ্ছে মাতৃকোষ। আর এটাকে বলা হচ্ছে কি? অপত্য কোষ। ঠিক আছে? যে প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়, সে প্রক্রিয়াকে বলা হচ্ছে কোষ বিভাজন। কি বিভাজন? কোষ বিভাজন। ক্লিয়ার? মনে থাকবো, বলবো না। মাতৃকোষ, অপত্য কোষ। মাতৃকোষের ইংরেজি হচ্ছে মাদার সেল, অপত্য কোষের ইংরেজি হচ্ছে ডটার সেল। এইবার আসেন মাইটোসিস। মাইটোসিস সেল ডিভিশনটা দুই ধরনের। একটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজন। আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনোসিস। কেরিওকাইনেসিস। আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয়, আমি কিন্তু তোমাদের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম শুরুতেই শিখাইছি বা শুরুতেই দেখাইছি, কাইনেসিস। ঠিক আছে? নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় কেরিওকাইনোসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। এবার নিউক্লিয়াসের বিভাজনটারে নিয়ে যদি একটু আলাদাভাবে আমরা ব্যাখ্যা করি, কেরিওকাইনোসিস, কেরিওকাইনেসিস। কেরিওকাইনেসিসের ধাপ আছে 5টা। ধাপ আছে কয়টা? 5টা ধাপে ঘটে। আচ্ছা, 5টা ধাপে যে ঘটে, এখানে একটা কথা মাথায় রাখবা, যে এই ধাপগুলো তৈরির আগে আরেকটা বিষয় ঘটে, এটাকে বলা হচ্ছে ইন্টারফেস। কি বলা হয়? ইন্টারফেস। এই ইন্টারফেস ধাপটাকে বলা হচ্ছে প্রস্তুতি পর্ব। প্রস্তুতি পর্ব বা প্রস্তুতি ধাপ। প্রস্তুতি ধাপটা হবার পরে, ভালো করে বুঝো, প্রস্তুতি ধাপটা হবার পরে প্রথম যেটা ঘটে সেটাকে বলা হচ্ছে প্রোফেজ। প্রোফেজ হচ্ছে প্রাক ধাপ বা প্রাক পর্ব, ধাপে লিখি। প্রাক মানে প্রথম বা শুরুর ধাপ। তারপর হচ্ছে প্রো মেটাফেজ। এটা হচ্ছে আহ, পূর্ব মধ্য বা প্রাক মধ্য ধাপ। তারপরে হচ্ছে মেটাফেজ, এটা হচ্ছে মধ্য ধাপ। মধ্য ধাপ, নামগুলো দেখলে বুঝবা যে কেন নামকরণগুলো হয়েছে। তারপর হচ্ছে গিয়া প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, এনাফেজ। এনাফেজ, এটা হচ্ছে গতি ধাপ বলা যেতে পারে,
কারণ সে এখানে চলমান তো খুব ফাস্ট মুভ হয়, এই মুভটা খুব ফাস্ট হয়। শেষ হচ্ছে টেলোফেজ। টেলোফেজ এটা হচ্ছে শেষ ধাপ। এটা হচ্ছে কি ধাপ? এটা শেষ ধাপ। ঠিক আছে, এই মোট কয়টা ধাপ হচ্ছে? এই হচ্ছে 5টা ধাপ হয়। তো তোমরা ধাপ, এখানে ধাপ শব্দটা ইনক্লুড করতে পারো, এখানে পর্যায় শব্দটা দিতে পারো, দশা শব্দটাও দিতে পারো, তোমরা যা খুশি এখানে দিতে পারো। তো এই ছিল হচ্ছে তোমাদের জীবের বৃদ্ধি ও বংশগতির ফার্স্ট লেকচার। আমরা নেক্সট লেকচারে এই যে 5টা ধাপ একেবারে বৈশিষ্ট্য সহ চিত্রগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, খুব একটা টাফ না, আমি হয়তো বা তোমাদের বইটা হুবহু পড়াবো না, কিন্তু আমি তোমাদের যেই স্টাইলে পড়াচ্ছি এই ক্লাসটা করার পরে অবশ্যই তোমাদের মেন ভিডিও পড়তে হবে একটু। দেখি আমি তোমাদের টেবিলে নিয়েও পড়াইতে পারি, একটু আমার টেবিল এবং ক্যামেরার সাহায্যে ওইভাবেও পড়াইতে পারি। তখন আমরা বইটার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আজকের লেকচারে যদি কারো কোনো অসুবিধা থাকে, কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে, অবশ্যই তোমরা কমেন্টে জানাইবা। ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন, আসসালামু আলাইকুম।